বাংলায় একটা প্রবাদ আছে, টাকির লাঠি, সাতক্ষীর আর মাটি এবং গোবরডাঙ্গার হাতি। এই প্রবাদ বাক্যটি কিভাবে তৈরি হলো সে গল্প আপনাদের শোনাবো পূবের রাজবাড়ি বা জমিদার বাড়ির পুজো দেখতে দেখতে। চলুন বন্ধুরা, আমরা পূবের রাজবাড়ি বা জমিদার বাড়ির পুজো দেখতে দেখতে এই বাড়ির পারিবারিক ইতিহাস একটু জেনে নিই। এই বাড়ির ইতিহাস অনেকটাই বড়, তাই স্বল্প সময়ে সবটুকু বলা সম্ভব নয়। যতটা সম্ভব ততটুকুই আপনাদের শোনাবো। এটি হচ্ছে পূবের রাজবাড়ির ঠাকুর দালান। চলুন প্রথম থেকে শুরু করি আমরা। নমস্কার, আমরা এখন দাঁড়িয়ে আছি উত্তর চব্বিশ পরগনার অভিজাত ও ঐতিহ্যপূর্ণ টাকি রাজবাড়ি বা টাকি জমিদার বাড়ির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন প্রবেশপথের ওপরে একটি বোর্ড রয়েছে, তাতে লেখা রয়েছে টাকি রাজবাড়ি পূবের। কেন এটাকে পূবের বাড়ি বলা হয় সে কথা আপনাদের পরে বলবো। আপনারা দেখুন, এখানে লোহার গেটের গায়ে প্রবেশপথ ব্যানার লাগানো রয়েছে, আর এই গেটের ফাঁক দিয়ে কিন্তু সবাই বাড়ির ভেতরে প্রবেশ করছে, কারণ এই বাড়ির পুজো প্রায় 300 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী পুজো। সেই পুজো সম্পর্কে আপনাদের আরো অনেক তথ্য পরবর্তীকালে পরিবেশন করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাছের গায়ে একটি পূবের রাজবাড়ির লেখা রয়েছে একটি ব্যানারে। আপনাদের বাড়ির সামনের দিকটা দেখানোর চেষ্টা করছি। দূরে দেখতে পাচ্ছেন একতলা টাকি জমিদার বাড়ি, সামনে অনেকটা খোলামেলা জায়গা, কিছু গাছপালাও আছে। টাকি পূবের জমিদার বাড়ির সামনে একটি পুরনো আমলের কামানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দূর থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের। আর পথের দুপাশে কিন্তু দুটো প্রহরী রয়েছে, যদিও সেটা পুতুল। আমরা ধীরে ধীরে মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ দুর্গা দালানের দিকে এগিয়ে যাচ্ছে। এই দেখুন আরেকটি রয়েছে পুতুল প্রহরী বেশি। আর দুপাশে কিন্তু বাড়িটিকে একটু দুর্গাপুজোর জন্য সাজিয়ে তোলা হয়েছে, আপনারা সে দৃশ্য দেখতে পাচ্ছেন। এটি হলো টাকির পূবের জমিদার বাড়ি। বাড়ির দেয়ালের প্লাস্টার খসে গেলেও কিন্তু কাঠামোটি কিন্তু এখনো অটুট রয়েছে, আপনারা দেখছেন সেই দৃশ্য। এই পরিবারের আদি পদবী ছিল গুহ, জাতিতে কায়স্থ। বলা হয়ে থাকে বাংলার রাজা আদিসুরের আমন্ত্রণে কান্যকুব্জ থেকে যে 5 জন কায়স্থ বাংলায় এসেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন বিরাট গুহ। এই বিরাট গুহই হলেন রায়চৌধুরী পরিবারের আদি পুরুষ। এই বিরাট গুহর পঞ্চদশ বংশধর কৃষ্ণদাস রায়চৌধুরী বর্তমান বাংলাদেশের সাতক্ষীরা উপজেলার মাইহাটি পরগনা শ্রীপুর গ্রাম থেকে টাকিতে এসে বসবাস শুরু করেন। এই রায়চৌধুরী বংশে কিন্তু রায়চৌধুরী পদবী ছাড়াও আরো 2-1টি পদবীর খোঁজ পাওয়া যায়। যেমন কৃষ্ণদাস রায়চৌধুরীর পরবর্তী চতুর্থ বংশধর বা উত্তর পুরুষ রমাকান্ত বিভিন্ন ভাষায় পাণ্ডিত্যের অধিকারী হওয়ায় ওয়ারেন হেস্টিংসের আমলে বৈদেশিক বিভাগে মুন্সি পদে নিযুক্ত হন এবং মুন্সি নামে পরিচিত হন। তার বংশধরেরা মুন্সি নামে পরিচিত। এবারে বলি এই বাড়িটিকে কেন পূবের বাড়ি বলা হয়। অষ্টাদশ শতকের শেষের দিকে টাকির রায়চৌধুরী পরিবারের 4 শরিক তাদের পৈতৃক ভিটে চারিদিকে 4টি আলাদা আলাদা বাড়ি তৈরি করেছিলেন। দিক অনুসারে এই 4টি বাড়ির নাম হয় পূবের বাড়ি, পশ্চিমের বাড়ি, উত্তরের বাড়ি ও দক্ষিণের বাড়ি। আর এই 4টি বাড়ি তৈরি হয়েছিল ইছামতি নদীর তীরে, যার ওপারে বাংলাদেশ। নদীর খামখেয়ালিপনায় ইছামতির পশ্চিম পাড় মানে টাকির দিকটা একটু একটু করে ভাঙতে শুরু করে, আর পূবের পাড় অর্থাৎ বাংলাদেশের দিকটায় নদীর জল সরে গিয়ে চড়া পড়তে শুরু করে। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, এই যে বাড়িটিকে পূবের বাড়ি বলা হচ্ছে এটি কিন্তু অবস্থানগত দিক থেকে পশ্চিম দিকে অবস্থিত। কি খুব অবাক লাগছে তো? পশ্চিম দিকে অবস্থিত হয়েও কেন এই বাড়িটিকে পূবের বাড়ি বলা হয়, বলবো তার কারণ। এই বাড়িটি কিন্তু প্রথম দিকে তৈরি হয়েছিল ইছামতি নদীর ধারে পূবের দিকে, কিন্তু ইছামতি নদীর ভাঙনে সেই পূবের বাড়িটি তলিয়ে যায়। তারপর এই পশ্চিম দিকে জমিদার সূর্যকান্ত রায়চৌধুরী এই বাড়িটি নির্মাণ করেন, কিন্তু তার সেই পুরনো নাম অর্থাৎ পূবের বাড়ি নামটা কিন্তু থেকেই যায়। আজও মানুষের মুখে মুখে এই বাড়িটিকে পূবের বাড়ি বলা হয়। আমরা পূবের বাড়ির ঠাকুর দালানের সামনের বারান্দায় এসে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন 5 খিলানযুক্ত ঠাকুর দালান, ওপরে কড়ি বর্গার ছাদ, আর থামগুলো কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে, করিন্থিয়ান থাম। আর সামনে বারান্দা, আর তারপরে আছে গর্ভগৃহ। গর্ভগৃহে মায়ের আরাধনা চলছে, আপনাদের দেখাবো সেই ছবি। আগেই বলেছি এই পরিবারের আদি পদবী ছিল গুহ, পরবর্তীকালে রায়চৌধুরী উপাধি এনারা পেয়েছিলেন। পূবের জমিদার বাড়ির কমলাকান্ত রায়চৌধুরী কাশীর রাজার দেওয়ান ছিলেন। তিনি দেওয়ানি পেশায় প্রচুর অর্থ উপার্জন করেছিলেন এবং সেই অর্থে অনেক জমিদারি কিনেছিলেন, যেগুলো ছিল অবিভক্ত 24 পরগনা, নদিয়া এবং বর্তমান বাংলাদেশের যশোর ও খুলনায়। আপনারা দেখছেন পূবের জমিদার বাড়ির ঠাকুরের ছবি, 1 চালার প্রতিমা।
এবার এই পুজো সম্পর্কে দু চারটে কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আপনারা দেখলেন পূবের বাড়ির প্রতিমা একচালার প্রতিমা, আর এই প্রতিমা চক্ষুদান করা হয় মহালয়াতে, আর কাঠামো পুজো হয় রথের দিন। আপনারা দেখতে পাচ্ছেন হোমযজ্ঞ চলছে মায়ের সামনে, আর সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে মেঝেতে। মাকে পুজোতে অন্নভোগ বা রান্না করা ভোগ দেওয়া হয় না, তার বদলে ফল মূল মিষ্টি লুচি সুজি ঘরে তৈরি নাড়ু ইত্যাদি মাকে ভোগ হিসেবে নিবেদন করা হয়। আগে পাঁঠা ও মহিষ বলি হতো, কিন্তু এখন সেই বলি প্রথা বন্ধ হয়ে গেছে। এখন শুধুমাত্র আখ আর চাল কুমড়ো বলিদান করা হয়। বিজয়া দশমীর দিন মাকে বড় একটা কাঁসার থালায় পান্তা ভাত, কচু শাকের ঘন্ট এবং চালতাল চাটনি দেওয়া হয় ভোগ হিসেবে। এবং দশমীর দিন তিথি হিসেবে যাত্রা মঙ্গলের দর্পণে বিসর্জন, তারপর মাকে বরণ এবং সিঁদুর খেলা হয়ে থাকে। এবং সন্ধ্যায় ২৬ জন পালকি বেহারার কাঁধে চেপে মাকে নিয়ে যাওয়া হয় ইছামতির তীরে বিসর্জনের জন্য। এই বাড়ির প্রতিমা বিসর্জনের দৃশ্য কিন্তু দেখার মতো। পাশাপাশি দুটো নৌকার উপর মায়ের প্রতিমা বা মূর্তি রাখা হয় এবং দুটি নৌকা দুপাশে ক্রমশ সরে যায় এবং মায়ের মূর্তি গঙ্গার জলে নিমজ্জিত হয়। এবং পূবের বাড়ির প্রতিমা বিসর্জন হওয়ার পর সমস্ত প্রতিমাকে বিসর্জন দেওয়া হয় এই ইছামতি নদীর জলে। এবারে বলবো সেই প্রবাদ বাক্যে কেন টাকির লাঠি কথাটি ব্যবহার করা হয়েছে। আপনারা এবার পর্দায় দেখতে পাচ্ছেন সেই 5 খিলানযুক্ত ঠাকুর দালান, একতলা দালান রীতিতে তৈরি, থামে সুন্দর কাজ করা আছে, যদিও দেয়ালের প্লাস্টার অনেক আগেই খসে গেছে। প্রতি বছর এই বাড়ির পুজো বা প্রতিমা দেখার জন্য স্থানীয় মানুষরা তো বটেই, বহু দূর দূরান্ত থেকে মানুষেরা আসেন এই বাড়ির পুজো ও প্রতিমা দর্শনের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপের সামনে কিন্তু বেশ ভিড় রয়েছে। দূর থেকে দেখানোর চেষ্টা করছি এখানে। হ্যাঁ, যে কথা বলছিলাম, এই বাড়ির এক পূর্বপুরুষ মতিলাল, শোনা যায় তিনি ছিলেন ভীষণ সাহসী ও লাঠি খেলায় সিদ্ধহস্ত। তিনি একবার ৬-৭ জনের ডাকাত দলকে লড়াইতে হারিয়ে দিয়ে তাদেরকে বেঁধে টাকিতে নিয়ে এসেছিলেন। তখন থেকে একটা প্রবাদ চালু হয়ে যায়, টাকির লাঠি, সাতক্ষীর আর মাটি এবং গোবরডাঙ্গার হাতি, যে কথা আপনাদের আগেই বলেছি। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন। নমস্কার।